হ্যালো ফ্রেন্ডস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আগের ক্লাসে আমরা ফটোসিনথেটিক পিগমেন্ট বা সালোক সংশ্লেষকারী রঞ্জক সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ফটো সিস্টেম সম্পর্কে। তো এই ক্ষেত্রে যে বিষয় মেনলি আমাদের আলোচনার ফোকাস থাকবে, ফটো সিস্টেম প্রকৃতপক্ষে কী এবং তার সঙ্গে সঙ্গে ফটো সিস্টেমের লোকেশন কোথায়, এবং তার সাথে সাথে ইমারসন কিভাবে এই ফটো সিস্টেম আবিষ্কার করেন এবং ফটো সিস্টেম কিভাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে হেল্প করে। দেখো, আমরা প্রত্যেকেই জানি যে প্ল্যান্টসের ফটোসিনথেসিস যে অর্গানেলির মধ্যে ঘটে, তো তার নামই হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। এবং ক্লোরোপ্লাস্টিডের দুটি পোর্শন, একটি স্ট্রোমা এবং আরেকটি গ্রানা। এবং গ্রানার মধ্যে অসংখ্য চাকতির মতো অংশ থাকে এবং এই চাকতির মতো অংশগুলোকে বলা হয় থাইলাকয়েড। সুতরাং এই যে চাকতির মতো অংশ দেখতে পাচ্ছ, তো এগুলোকেই বলা হয় থাইলাকয়েড। এবং অনেকগুলো চাকতির মতো অংশ যখন একত্রিত হয়, তো তখনই তারা তৈরি করবে গ্রানা। তাহলে গ্রানার কিছুই নয়, স্ট্যাক অফ থাইলাকয়েড। সুতরাং এই জায়গাতে ধরা যাক আমি আরও একটা গ্রানা আঁকছি, তো এটাও হচ্ছে একটি গ্রানা। তো গ্রানার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য থাইলাকয়েড আছে। গ্রানা পাশাপাশি যে দুটি গ্রানা আছে, এই দুটো গ্রানা প্রধানত যে স্ট্রাকচারের সঙ্গে কানেক্টেড থাকে এবং এই স্ট্রাকচারকেই আমরা বলবো ফ্রেড চ্যানেল। তাহলে ফটোসিনথেটিক পিগমেন্ট বুঝতে গেলে আগে প্রথমে এইগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। সুতরাং এই যে পোর্শন আছে, তো এরাই হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন। সো দে আর থাইলাকয়েড। এবং এখানে যে অংশ দেখতে পাচ্ছ, তো এটাই হচ্ছে ফ্রেড চ্যানেল। সুতরাং এটাই হচ্ছে ফ্রেড চ্যানেল। এবং ফটো সিস্টেম প্রধানত কোন জায়গাতে থাকে? ফটো সিস্টেম প্রধানত এই থাইলাকয়েড মেমব্রেনের মধ্যেই অবস্থান করে। অ্যাকচুয়ালি PS1 যেটা, মানে ফটো সিস্টেম প্রধানত দুই ধরনের হয়, একটি PS1 এবং আরেকটা PS2। তাহলে দেখো, PS1 প্রধানত আউটার রিজিয়ান্সের দিকে থাকবে। তাহলে এই যে আউটার রিজিয়ান্স আছে থাইলাকয়েড মেমব্রেনের, এবং এই থাইলাকয়েড মেমব্রেনের আউটার রিজিয়নের দিকে PS1 থাকে, এবং তার সঙ্গে সঙ্গে যে ফ্রেড চ্যানেল আছে, এবং এই ফ্রেড চ্যানেলের মধ্যেও কিন্তু PS1 থাকে। তো ফ্রেড চ্যানেলের মধ্যে কিন্তু কোনো ফটো সিস্টেম 2 থাকে না। এবং PS2 ফটো সিস্টেম প্রধানত দুই ধরনের হয়, PS1 এবং তার সঙ্গে সঙ্গে PS2। এবং PS2 প্রধানত থাইলাকয়েড মেমব্রেনের ইনার সাইডের দিকে থাকে। তাহলে এই জায়গাতে প্রধানত PS2 থাকবে, রাইট? সুতরাং এই যে পোর্শন আছে, আউটার যে রিজিয়ন আছে, তো আউটার রিজিয়নে এই যে PS1 থাকে, এই রিজিয়ন্সকে বলা হয় নন অ্যাপ্রেসড পার্ট অফ থাইলাকয়েড। এবং PS2 যে জায়গাতে থাকবে ইনার রিজিয়নে, এবং এই অংশকে আমরা বলবো অ্যাপ্রেসড পার্ট অফ থাইলাকয়েড। তো এদের আমরা লোকেশন দেখে নিলাম যে PS1 এবং PS2 কোথায় থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে ফটো সিস্টেম, তার সঙ্গে সঙ্গে কোয়ান্টোজোম এবং ফটোসিনথেটিক পিগমেন্টের মধ্যে কি রিলেশনশিপ আছে। দেখো, যে থাইলাকয়েড যে মেমব্রেন থাকে, এবং এই থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে অসংখ্য গ্র্যানিউলার স্ট্রাকচার থাকে, এবং এই গ্র্যানিউলার স্ট্রাকচারগুলোকেই আমরা বলবো কোয়ান্টোজোম। তাহলে এই জায়গাতে ধরে রাখো, এক্ষেত্রে অসংখ্য কোয়ান্টোজোম থাকবে। সো দে আর কোয়ান্টোজোম, রাইট? এবং এই কোয়ান্টোজোমের মধ্যেই কিন্তু প্রধানত ফটোসিনথেটিক পিগমেন্ট অবস্থান করে। একটু যদি ছবির সাহায্যে দেখি, দেখো কোয়ান্টোজোম আছে, এবং এই কোয়ান্টোজোমের মধ্যেই প্রধানত ফটোসিনথেটিক পিগমেন্ট অবস্থান করে। সুতরাং এই অনেকগুলো কোয়ান্টোজোম মিলেই কিন্তু একটি ফটো সিস্টেম তৈরি করে। তাহলে দেখো, ফটো সিস্টেম মানে কি? ফটো সিস্টেম মানে হচ্ছে কোয়ান্টোজোম প্লাস কোয়ান্টোজোম প্লাস কোয়ান্টোজোম, মানে অসংখ্য কোয়ান্টোজোম। তো থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে আমরা দেখছি যে অনেক কোয়ান্টোজোম আছে, অনেকগুলো কোয়ান্টোজোম মিলেই কিন্তু ফটো সিস্টেম তৈরি করে। এবং প্রত্যেকটা কোয়ান্টোজোমের মধ্যেই আবার ফটোসিনথেটিক পিগমেন্ট থাকে। এবং এই ফটোসিনথেটিক পিগমেন্ট আগের দিন আমরা দেখেছিলাম যে ফটোসিনথেটিক পিগমেন্ট প্রধানত দুই ধরনের হয়, ক্লোরোফিল এবং তার সঙ্গে সঙ্গে ক্যারোটিনয়েডস। আবার হায়ার প্ল্যান্টসের মধ্যে ক্লোরোফিল দুই ধরনের হয়, ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। এবং ক্যারোটিনয়েডস হচ্ছে ক্যারোটিন এবং জ্যান্থোফিল। তো এই হচ্ছে রিলেশনশিপ কোয়ান্টোজোম, তার সঙ্গে সঙ্গে ফটোসিনথেটিক পিগমেন্ট এবং তার সাথে সাথে ফটো সিস্টেমের। আরও একবার বলছি যে ফটো সিস্টেম মানেই কিন্তু অসংখ্য কোয়ান্টোজোম দিয়ে তৈরি হয়, এবং এই কোয়ান্টোজোমকেই বলা হয় ফটোসিনথেটিক ইউনিট। থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে প্রধানত কোয়ান্টোজোম থাকে। একটি থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে যত কোয়ান্টোজোম থাকে, সেই সমস্ত কোয়ান্টোজোম মিলেই কিন্তু ফটো সিস্টেম তৈরি হয়। এবং থাইলাকয়েড মেমব্রেনের আউটার সাইডে এরকম অসংখ্য কোয়ান্টোজোম মিলে PS1 তৈরি হয়। আবার ইনার সাইডের দিকে, মানে ভিতরের দিকে, মানে অ্যাপ্রেসড পার্টের দিকে অসংখ্য কোয়ান্টোজোম মিলে কিন্তু PS2 তৈরি হয়। দুই রকমের ফটো সিস্টেম হায়ার প্ল্যান্টসের মধ্যে আমরা দেখতে পাই, ফটো সিস্টেম 1 এবং তার সঙ্গে সঙ্গে ফটো সিস্টেম 2। এবং ফটো সিস্টেম মানেই হচ্ছে এমন একটা সিস্টেম যেটা ক্লোরোপ্লাস্টিডের মধ্যে থাকবে, এবং যে সিস্টেম লাইটের দ্বারা প্রধানত অ্যাক্টিভেটেড হবে। এবং আমরা এটা জানি যে সূর্য থেকে যে আলো আসে, তার মধ্যে যে ভিজিবল লাইট স্পেকট্রাম আছে, তো ভিজিবল লাইটেই প্রধানত ফটোসিনথেসিস হয়।
এবং ভিজিবল লাইটের ব্লু আর রেড জোনেই কিন্তু ফটোসিনথেসিস সব থেকে ভালো হয়। সুতরাং ব্লু এবং রেড জোন অফ লাইটে ফটোসিনথেসিস সব থেকে ভালো হয়। এখন দেখো এই রেড জোন অফ লাইটের যে ওয়েভলেন্থ, রেড জোন অফ লাইটের ওয়েভলেন্থ হচ্ছে 650 to 760 ন্যানোমিটার। তো ম্যাক্সিমাম ফটোসিনথেসিসের জন্য যে সমস্ত এক্সপেরিমেন্ট, তো ম্যাক্সিমাম কিন্তু এই রেড জোন অফ লাইটে করা হয়েছে। এবং রেড জোন অফ লাইটকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটি হচ্ছে শুধু রেড জোন, অনলি রেড জোন, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি হচ্ছে ফার রেড জোন। তাহলে দুই ধরনের জোনস অফ লাইট, যেহেতু রেড লাইটের তরঙ্গদৈর্ঘ্য অনেকটা বেশি এবং সেই কারণের জন্য এই ম্যাক্সিমাম ফটোসিনথেটিক এক্সপেরিমেন্ট কিন্তু এই রেড লাইটেই করা হয়। এবং রেড লাইটকে দুটো জোনসে আমরা ভাগ করছি, একটি রেড জোন এবং আরেকটি হচ্ছে ফার রেড জোন। ফার রেড জোন, রেড জোন অফ লাইটের যে তরঙ্গদৈর্ঘ্য ধরা হয় সেটা হচ্ছে 680 এবং ফার রেড জোন অফ লাইটের যে ওয়েভলেন্থ, তো সেটি হলো 700 ন্যানোমিটার। এবং রেড জোন অফ লাইটে প্রধানত ফটো সিস্টেম 2 অ্যাক্টিভেটেড হয়। তাহলে রেড জোন অফ লাইটে ফটো সিস্টেম 2 অ্যাক্টিভেটেড হবে এবং ফার রেড জোন অফ লাইটে ফটো সিস্টেম 1 অ্যাক্টিভেটেড হবে। ইমারসন প্রধানত ক্লোরেলা নামক শৈবালের উপর এক্সপেরিমেন্ট করেন এবং এক্সপেরিমেন্ট করে দুই ধরনের ফটো সিস্টেমের অস্তিত্বের কথা বলেন। তো এক্ষেত্রে ইমারসন্সের দুটো এফেক্ট আমাদেরকে বুঝতে হবে, একটি হচ্ছে রেড ড্রপ এফেক্ট এবং আরেকটি হলো এনহ্যান্সমেন্ট এফেক্ট। ইমারসন্সের রেড ড্রপ বোঝার জন্য আমি প্রথমে একটি গ্রাফ আঁকার চেষ্টা করছি। এক্ষেত্রে দেখো, সুতরাং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এক্স অ্যাক্সিস আর এক্ষেত্রে হচ্ছে ওয়াই অ্যাক্সিস আছে এবং এক্স অ্যাক্সিস ওয়াইজ আমরা ওয়েভ লেন্থ আমরা প্লট করছি। সুতরাং এক্স অ্যাক্সিস ওয়াইজ আমরা ওয়েভ লেন্থ প্লট করছি এবং ওয়াই অ্যাক্সিস ওয়াইজ আমরা ফটোসিনথেটিক ইল্ড আমরা প্লট করছি, মানে কি পরিমাণ ফটোসিনথেসিস হয়েছে। সো ফটোসিনথেটিক ইল্ড এক্ষেত্রে আমরা প্লট করছি। তো রেড জোন অফ লাইটের যেহেতু তরঙ্গদৈর্ঘ্য 650 থেকে 760, এক্স অ্যাক্সিস ওয়াইজ আমরা প্রথমে এক্ষেত্রে লিখছি যে 650। সো দিস ইজ 650। তারপরে দেখো 680, তারপরে 760, এরকম ডিফারেন্ট টাইপের প্রধানত ওয়েভলেন্থ আছে। এখন ইমারসন প্রথমেই ক্লোরেলা নামক শৈবালে মোনোক্রোম্যাটিক লাইট তিনি প্রথমে অ্যাপ্লাই করেছিলেন এবং মোনোক্রোম্যাটিক লাইট অ্যাপ্লাই করে তিনি দেখছিলেন যে ক্লোরেলা নামক শৈবালে প্রধানত ফটোসিনথেটিক ইল্ড কেমন হচ্ছে। দেখো, ফটোসিনথেটিক ইল্ড প্রধানত রেড জোন অফ লাইটে কনস্ট্যান্ট থাকে। তাহলে ফটোসিনথেটিক ইল্ড রেড জোন অফ লাইটে কিন্তু আমরা কনস্ট্যান্ট দেখতে পাবো। তো এই জায়গাতে দেখো রেড জোন অফ লাইট মানে দুই ধরনের, আমি রেড লাইটকে বললাম যে দুটো জোনসে ভাগ করা হয়, একটি রেড জোন এবং আরেকটা ফার রেড জোন। তো এই রেড জোন অফ লাইটে ফটোসিনথেটিক ইল্ড যেটা হয়, তো সেই ইল্ড নিয়ারলি কনস্ট্যান্ট থাকে। কিন্তু যখন মোনোক্রোম্যাটিক লাইট অ্যাপ্লাই করতে করতে যখন ফার রেড জোন অফ লাইটে আসে, তখন তিনি দেখলেন যে ক্লোরেলা নামক শৈবালে ফার রেড জোন অফ লাইটে হঠাৎ করে ফটোসিনথেসিস ড্রপ করে যায়। তো এই যে ফার রেড জোন অফ লাইটে ফটোসিনথেসিস ড্রপ করে যায়, তো একেই বলা হয় রেড ড্রপ এফেক্ট। সো দিস ইজ কল্ড এজ রেড ড্রপ এফেক্ট। তো টোটাল বিষয়টা যদি আমরা লিখি তাহলে দেখো, তাহলে রেড জোন অফ লাইট, সো রেড জোন অফ লাইট, রেড জোন মানে কি 680 ন্যানোমিটার অফ লাইটে প্রধানত ফটোসিনথেটিক রেট প্রধানত কনস্ট্যান্ট থাকবে বা নিয়ারলি কনস্ট্যান্ট থাকে। এবং ফার রেড জোন অফ লাইটে দেখো, ফার রেড জোন মানে 700 ন্যানোমিটার লাইটে ফটোসিনথেটিক রেট এক্ষেত্রে ড্রপ করবে, মানে ফটোসিনথেটিক রেট এক্ষেত্রে কমে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে যে ফটোসিনথেটিক রেট কমলে হবে না, ফটোসিনথেটিক রেটকে কিন্তু সবসময় কন্টিনিউ থাকতে হবে। এবং সেই কারণের জন্য ইমারসন্স আরও একটা এক্সপেরিমেন্ট করেন এবং তিনি বোঝার চেষ্টা করছিলেন যে অ্যাকচুয়ালি ফটোসিনথেটিক রেট কীভাবে কন্ট্রোল হয়। তখন তিনি ভাবছেন যে নিশ্চয়ই দুটো সিস্টেম প্রধানত এক্ষেত্রে থাকতে পারে। একটি সিস্টেম প্রধানত 680 ন্যানোমিটার লাইট বা রেড জোন অফ লাইটে একটি সিস্টেম কাজ করে এবং আরও একটা সিস্টেম ফার রেড জোন অফ লাইটে কাজ করবে, কিন্তু সেটা ডিফারেন্ট ওয়েতে কাজ করবে। তো এরপরে ইমারসন যে কাজ করলেন, তো ইমারসন প্রধানত দুটো ডিফারেন্ট জোন অফ লাইটকে এরপরে ইমারসন একসঙ্গে তিনি অ্যাপ্লাই করলেন। যখন একসঙ্গে তিনি অ্যাপ্লাই করলেন, দুটো ডিফারেন্ট জোন অফ লাইটকে যখন একসঙ্গে তিনি অ্যাপ্লাই করলেন, তখন তিনি দেখলেন যে ফটোসিনথেটিক ইল্ড অনেকটাই পরিমাণে এক্ষেত্রে বেড়ে যায়।
জোন অফ লাইট আমরা দেব তখন কিন্তু কোয়ান্টাম ইল্ড অনেকটাই হচ্ছে। আবার দেখো যখন রেড জোন অফ লাইট আমরা যখন অফ করে দেবো তখন কোয়ান্টাম ইল্ড কমে যাবে। তার মানে রেড জোন অফ লাইট যখন আমরা অন করছি তখন কোয়ান্টাম ইল্ড হচ্ছে, আবার যখন রেড জোন অফ লাইটকে যখন আমরা অফ করে দিচ্ছি তখন কোয়ান্টাম ইল্ড কমে যাচ্ছে। সো দিস ইজ রেড জোন অফ লাইট, মানে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের লাইট, তার মানে এটা হচ্ছে রেড জোন। আবার যখন আমরা ফার রেড জোন অফ লাইটকে যখন আমরা দেবো, অর্থাৎ এগুলো মোনোক্রোম্যাটিক লাইট, তো ফার রেড জোন অফ লাইটকে যখন আমরা দেবো মানে অন করব যখন, তখন ফটোসিনথেটিক রেট হচ্ছে, মানে ফটোসিনথেসিস হচ্ছে, কিন্তু আবার যখন আমরা অফ করে দেব তখন ফটোসিনথেটিক রেট এক্ষেত্রে ড্রপ করে যাচ্ছে, রাইট। তো এটা হচ্ছে 700 ন্যানোমিটার লাইট, বা এটাকে আমরা বলবো ফার রেড জোন অফ লাইট। সো দিস ইজ ফার রেড জোন অফ লাইট। এখন যদি আমরা দুটো লাইটকে যদি আমরা একসঙ্গে অ্যাপ্লাই করি, দেখো দুটো লাইটকে আমরা এবার একসঙ্গে অ্যাপ্লাই করব, তার মানে এই জায়গাতে আমরা অন করছি কি, দুটো লাইটকে আমরা একসঙ্গে অ্যাপ্লাই করছি। দেখো 680 প্লাস 700 ন্যানোমিটার জোন অফ লাইট, মানে রেড জোন এবং ফার রেড জোন অফ লাইটকে যদি আমরা একসঙ্গে অ্যাপ্লাই করি, তাহলে এই দুটো মিলে যে পরিমাণ ফটোসিনথেটিক হচ্ছে বা ফটোসিনথেসিস হচ্ছে, মানে শুধুমাত্র রেড জোন অফ লাইট যে পরিমাণ ফটোসিনথেসিস ঘটিয়েছে তার পরিমাণ, এবং তার সঙ্গে সঙ্গে ফার রেড জোন অফ লাইট যে পরিমাণ ফটোসিনথেসিস ঘটিয়েছে তার পরিমাণ, যখন দুটো লাইটকে আমরা একসঙ্গে যখন আমরা অ্যাপ্লাই করব তাদের মিলিত যোগফলের থেকেও অনেক অনেক বেশি হবে, রাইট। তাহলে যখনই আমরা রেড জোন এবং ফার রেড জোন অফ লাইটকে যখন আমরা একসঙ্গে অ্যাপ্লাই করব তখন ফটোসিনথেটিক ইল্ড কিন্তু এক্ষেত্রে অনেক অনেক বেড়ে যাবে। দেখো ফটোসিনথেটিক ইল্ড কিন্তু এক্ষেত্রে অনেক বেড়ে যাবে। ফটোসিনথেসিস হতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে ফটোসিনথেসিসকে অনেকটা হাই রেটে হতে হবে। তাহলে নিশ্চয়ই গ্রিন প্ল্যান্টসের মধ্যে প্রধানত দুটো ডিফারেন্ট জোন অফ লাইট, এই যে আমরা বলছি রেড জোন এবং তার সঙ্গে সঙ্গে ফার রেড জোন, নিশ্চয়ই এই দুটো ডিফারেন্ট জোন অফ লাইটকে দুটো ডিফারেন্ট সিস্টেম অ্যাবসর্ব করে এবং এই দুটো সিস্টেম মিলিতভাবে কাজ করে এবং তার ফলেই কিন্তু ফটোসিনথেসিস হয়। তাহলে যে সিস্টেম প্রধানত রেড জোন অফ লাইটে অ্যাক্টিভেটেড হয় তো সেটাই হচ্ছে PS2, এবং যে সিস্টেম ফার রেড জোন অফ লাইটে অ্যাক্টিভেটেড হবে তো সেটাই হচ্ছে PS1, এবং এই দুটো সিস্টেম একসঙ্গে কাজ করে এবং তার ফলেই কিন্তু ফটোসিনথেসিস সম্পন্ন হয়। তো এই যে ঘটনা, তো একেই আমরা বলবো ইমারসন্সের এনহ্যান্সমেন্ট এফেক্ট। 680 ন্যানোমিটারের লাইটকে আমরা যখন প্রয়োগ করব বা রেড জোন এবং তার সঙ্গে সঙ্গে 700 ন্যানোমিটারের লাইটকে যখন আমরা একসঙ্গে প্রয়োগ করব, তাহলে 680 ন্যানোমিটার যে পরিমাণ ফটোসিনথেটিক ইল্ড ঘটাচ্ছিল এবং 700 ন্যানোমিটার যে পরিমাণ ফটোসিনথেটিক ইল্ড ঘটাচ্ছিল, এক্ষেত্রে দুটোকে যখন আমরা একসঙ্গে প্রয়োগ করব তখন ফটোসিনথেটিক ইল্ড এই দুজনের সেপারেট ইল্ডের তুলনায় অনেক অনেক বেশি হবে, মানে এদের যোগফলের তুলনায় অনেক বেশি হবে। তাহলে একেই আমরা বলবো ইমারসন্সের এনহ্যান্সমেন্ট এফেক্ট, রাইট। সো দিস ইজ কল্ড ইমারসন্স এনহ্যান্সমেন্ট এফেক্ট। তো একেই বলা হয় ইমারসন্সের এনহ্যান্সমেন্ট এফেক্ট। তো ইমারসন্সের এনহ্যান্সমেন্ট এফেক্ট এটাই প্রমাণ করে যে ফটোসিনথেসিসের সময় দুটো সিস্টেম কাজ করে, কোঅপারেটিভ ওয়েতে কাজ করে, এবং এই দুটো ফটো সিস্টেমের সাহায্যেই জেনারেলি ফটোসিনথেসিস ঘটে। যে এই দুটো ফটো সিস্টেম কিভাবে কাজ করে, দেখো প্রধানত আমরা জানি যে দুই ধরনের ফটো সিস্টেম প্রধানত থাকে, এটা আমরা দেখলাম। একটি হচ্ছে PS2, তো PS2 প্রধানত 680 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটে প্রধানত এরা অ্যাক্টিভেটেড হয়, রাইট। সুতরাং এই জায়গাতে যদি PS2তে যদি 680 ন্যানোমিটার লাইট যদি আসে, তাহলে এদের যে লাইট হারভেস্টিং কমপ্লেক্স আছে, এই লাইট হারভেস্টিং কমপ্লেক্স প্রধানত সেই লাইটকে ক্যাপচার করে এবং কোর ক্লোরোফিলের মধ্যে সেটাকে ট্রান্সফার করে, এবং তার ফলে PS2 এক্ষেত্রে অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং PS2 থেকে নির্গত ইলেকট্রন, দেখো PS2 থেকে নির্গত ইলেকট্রন প্রধানত বিভিন্ন ইলেকট্রন বাহকের মধ্য দিয়ে ট্রান্সপোর্টেড হয়। তাহলে PS2 থেকে নির্গত ইলেকট্রন ধরে থাকে, এক্ষেত্রে বিভিন্ন ইলেকট্রন বাহক আছে, আমি এক্ষেত্রে X লিখছি, তো X এর মধ্য দিয়ে ট্রান্সপোর্টেড হয়, রাইট। আবার PS1 দেখো, এক্ষেত্রে PS1 লিখছি, তাহলে PS1, তো PS1 প্রধানত 700 ন্যানোমিটার লাইটে প্রধানত এরা অ্যাক্টিভেটেড হবে। তাহলে 700 ন্যানোমিটারের লাইট যখন PS1 এর ওপর এসে পড়বে তখন এই PS1ও কিন্তু ইলেকট্রনকে রিলিজ করবে। তাহলে দেখো PS1ও কিন্তু এই সময় ইলেকট্রনকে রিলিজ করবে এবং সেই রিলিজড ইলেকট্রন বিভিন্ন ইলেকট্রন বাহক মানে Y এর মধ্য দিয়ে প্রধানত ট্রান্সপোর্টেড হবে।
এবং ওয়াই এর মধ্য দিয়ে ট্রান্সপোর্টেড হয়ে এই ইলেকট্রন যেটা PS1 থেকে যে ইলেকট্রন নির্গত হয়েছে এই ইলেকট্রন এবার NADP প্লাসকে প্রধানত বিজারিত করবে। ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করার মানেই হচ্ছে সেটা বিজারিত হওয়া এবং তার ফলে NADP প্লাস এক্ষেত্রে NADPH এ পরিণত হবে। ফটোসিনথেসিসে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে NADPH তৈরি হওয়া, অর্থাৎ অ্যাসিমিলেটরি পাওয়ার এক্ষেত্রে তৈরি হয়। এবং PS2 থেকে যে ইলেকট্রন যেটা রিলিজড হয়েছে সেটা কিন্তু PS1 এ আসে। এবার দেখো PS1 থেকে যে ইলেকট্রন যেটা রিলিজড হয়েছে তাহলে PS1 যে ইলেকট্রন যেটাকে ছেড়ে দিয়েছে তাহলে PS1 এর মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে এবং এই গ্যাপ পূরণ করবে PS2 থেকে নির্গত ইলেকট্রন। সুতরাং PS2 থেকে নির্গত ইলেকট্রন PS1 এর গ্যাপকে পূরণ করে। কিন্তু PS2 থেকে তো ইলেকট্রন রিলিজড হয়ে গেছে, তাহলে PS2 এর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত গ্যাপ আছে এবং এই গ্যাপকে ফিল আপ করার জন্য PS2 ওয়াটারকে ভেঙে দেয়। সুতরাং PS2 এবার ওয়াটারকে ভেঙে দেবে এবং ওয়াটারকে ভেঙে দেওয়ার ফলে এক্ষেত্রে 2H প্লাস তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে ইলেকট্রন তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে অক্সিজেনও তৈরি হবে এবং এই অক্সিজেন প্রধানত বাই প্রোডাক্ট হিসেবে নির্গত হয় এবং এক্ষেত্রে যে দুটো ইলেকট্রন আছে এই দুটো ইলেকট্রন প্রধানত ট্রান্সপোর্টেড হবে একটা আননোন সাবস্টেন্স জেড এর মধ্য দিয়ে। তাহলে আননোন সাবস্টেন্স জেড এবং এর মধ্যে ম্যাঙ্গানিজ থাকে এবং এই আননোন সাবস্টেন্স জেড এর মধ্য দিয়ে এই ইলেকট্রন প্রধানত PS2 তে আসে। তাহলে PS2 প্রধানত তার ইলেকট্রন এর ঘাটতি পূরণ করবে H2O থেকে। দেখো এক্ষেত্রে PS2 থেকে নির্গত ইলেকট্রন আর PS2 তে যেমন ফিরে আসে না, তার সঙ্গে সঙ্গে PS1 থেকে নির্গত ইলেকট্রনও আর কিন্তু PS1 এ ফিরে আসে না। তো এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, তো একেই আমরা বলবো নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবং ফটোসিনথেসিসের লাইট রিঅ্যাকশনে প্রধানত এই নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমই সম্পন্ন হয়। এখন যদি কোনোভাবে পাতার কোষে প্রচুর পরিমাণে NADP প্লাস যদি জমা হয়ে যায় তাহলে PS1 কি কাজ করে? দেখো PS1 যে ইলেকট্রন যেটা রিলিজ করলো সেই রিলিজড ইলেকট্রন আবার এই ইলেকট্রন বাহকের মধ্যে দিয়ে ট্রান্সপোর্টেড হয়ে PS2 থেকে নির্গত ইলেকট্রন প্রধানত প্লাস্টোসাইনিনের মাধ্যমে প্রধানত PS1 এ আসে। তাহলে PS1 থেকে নির্গত ইলেকট্রন প্লাস্টোসাইনিন হয়ে আবার পুনরায় PS1 এ ফিরে আসে। তো এই যে প্রসেস, তো একেই আমরা বলবো সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট। PS1 সাইক্লিক এবং নন সাইক্লিক দুই ধরনের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অংশ নেয়। আমি এই সম্বন্ধে কিন্তু লাইট রিঅ্যাকশনে ডিটেলসে আলোচনা করব এবং PS2 কেবলমাত্র সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অংশ নেয়, রাইট? তো এই হচ্ছে মোটামুটি আইডিয়া, কারণ PS1 এবং PS2 এর পার্থক্য বুঝতে গেলে তোমাদেরকে অবশ্যই এই আইডিয়া রাখতে হবে। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে PS1 এবং PS2 এর মধ্যে পার্থক্য। দেখো আমি লেখার চেষ্টা করছি। সো PS2 এবং তার সঙ্গে সঙ্গে দেখো PS1। তাহলে PS2 তাহলে কোন জায়গাতে থাকে? প্রধানত PS2 আমরা দেখলাম যে থাইলাকয়েড মেমব্রেনের অ্যাপ্রেসড পার্টের দিকে থাকবে। তাহলে এরা ভিতরের দিকে থাকবে, মানে ইনার পার্টের দিকে থাকবে, অ্যাপ্রেসড পার্টের দিকে থাকবে। এবং PS1 তাহলে কোন দিকে থাকবে? PS1 নন অ্যাপ্রেসড পার্টের দিকে থাকবে, নন অ্যাপ্রেসড পার্ট, ঠিক আছে, অর্থাৎ বাইরের দিকে থাকবে PS1। দেখো PS2 তাহলে কি হচ্ছে? নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অংশ নেয়। আমরা দেখলাম এটা কিন্তু নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অংশ নেবে, নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট। আর PS2 সাইক্লিক এবং নন সাইক্লিক দুই ধরনের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অংশ নেয়। তাহলে সাইক্লিক প্লাস নন সাইক্লিক, মানে দুই ধরনের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কিন্তু PS1 অংশ নেবে, নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট। এবং তার সঙ্গে সঙ্গে PS2 দেখো ওয়াটার স্প্লিটিং ঘটাবে, সুতরাং জলকে PS2 এক্ষেত্রে ভেঙে দেবে, সো ওয়াটার স্প্লিটিং। কিন্তু PS1 এক্ষেত্রে নো ওয়াটার স্প্লিটিং, সো নো ওয়াটার স্প্লিটিং। এর সাথে কম্পোনেন্ট দেখি। দেখো PS2 এর মধ্যে কেন্দ্রীয় যে ক্লোরোফিল থাকে সেটা হচ্ছে ক্লোরোফিল A680 এবং এর সঙ্গে সঙ্গে এক্ষেত্রে 200 ক্লোরোফিল বি থাকবে এবং 50টা ক্যারোটিনয়েডস থাকবে, 50টি ক্যারোটিনয়েডস। এবং এর সাথে সাথে এক্ষেত্রে Mn2+ থাকে, মানে অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স, তার সঙ্গে সঙ্গে ক্লোরাইড থাকে এবং তার সঙ্গে সঙ্গে আননোন সাবস্টেন্স এক্ষেত্রে জেড থাকে, রাইট? আর PS1 যদি দেখি তো PS1 এ প্রধানত ক্লোরোফিল তাহলে কি আছে? এটা 4 হবে। তাহলে একটুখানি মুছি, ঠিক আছে? তাহলে দেখো PS1 এর তাহলে কম্পোনেন্ট কি হবে? তো PS1 এর মধ্যে ক্লোরোফিল A700 থাকবে, সো ক্লোরোফিল A700। এর সাথে সাথে
ক্লোরোফিল বি কিন্তু 200 থেকে 400টা থাকে, তাহলে ক্লোরোফিল বি এর পরিমাণ কিন্তু PaO1 অনেক বেশি থাকে। এটা মাথায় রাখবে, ক্লোরোফিল বি এর পরিমাণ কিন্তু PaO1 অনেক বেশি থাকে। এর সাথে সাথে PaO1 50টা ক্যারোটিনয়েডস থাকবে, অর্থাৎ 50 ক্যারোটিনয়েডস থাকবে, এবং এক্ষেত্রে PaO1 এর মধ্যে আয়রন সালফার কন্টেনিং দুটো প্রোটিন থাকবে। সো আয়রন সালফার কন্টেনিং এক্ষেত্রে প্রোটিন থাকবে। তাহলে এগুলোই হচ্ছে প্রধানত বেসিক ডিফারেন্স ইন বিটুইন PaO1 অ্যান্ড PS2। তো এই যে ফটো সিস্টেম আছে, তো ফটো সিস্টেম এর এবার আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে এদের স্ট্রাকচার। দেখো ফটো সিস্টেমের তাহলে স্ট্রাকচার যদি আমরা দেখি, তো ফটো সিস্টেমে আমরা প্রধানত দুটো পার্ট দেখতে পাই। সো ফটো সিস্টেমে আমরা দুটো পার্ট দেখতে পাই, একটি হচ্ছে কোর রিজিয়ন, তো কোর এবং তার সঙ্গে সঙ্গে লাইট হারভেস্টিং কমপ্লেক্স, और একে আমরা বলবো অ্যান্টেনা কমপ্লেক্স। তাহলে এবং কোর রিজিয়নে প্রধানত ক্লোরোফিল থাকবে, সুতরাং কোর রিজিয়নে ক্লোরোফিল এ থাকে, এবং এই ক্লোরোফিল একটি কেন্দ্রীয় মলিকুল। ক্লোরোফিল এ 680 থাকতে পারে। ইন কেস অফ PS2 আমরা দেখলাম PS2 তে প্রধানত PS2 জেনারেলি 680 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটকে অ্যাবসর্ব করে। তাহলে এদের যে কোর ক্লোরোফিল থাকে তাকে আমরা বলবো ক্লোরোফিল এ 680, এবং তার সঙ্গে সঙ্গে এই ক্লোরোফিল হতে পারে 700, এবং এটা আমরা পাবো PaO1 রাইট। এবং যে অ্যান্টেনা কমপ্লেক্স আছে, তো অ্যান্টেনা কমপ্লেক্সে আমরা ক্লোরোফিল বি দেখতে পাবো। আমরা দেখলাম যে PaO1 এবং PS2 দুটোতেই কিন্তু ক্লোরোফিল বি থাকে, এবং ক্লোরোফিল বি জেনারেলি PaO1 অনেক বেশি থাকে, 200 থেকে 400টা, কিন্তু PS2 তে ক্লোরোফিল এ 200টা থাকে। এবং এর সাথে সাথে এখানে আমরা ক্যারোটিনয়েডস দেখতে পাবো রাইট। তো ফটো সিস্টেমের ক্যারোটিনয়েডসকে আমরা দেখতে পাবো। সমস্ত ফটো সিস্টেম বলতে আই মিন ফটো সিস্টেম 2 এবং ফটো সিস্টেম 1, এবং এই দুই রকমেরই ফটো সিস্টেমে কিন্তু আমরা কোর রিজিয়ন্সকে আমরা দেখতে পাবো, এবং ওই কোর রিজিয়ন্সে আমরা প্রধানত ক্লোরোফিল এ মলিকুলকে আমরা পাবো। ঠিক আছে, ক্লোরোফিল এ মলিকুল, এবং এই ক্লোরোফিল এ মলিকুল হতে পারে 680, অথবা এই হতে পারে সেটা 700 রাইট। PS2 যদি হয় তাহলে কোর ক্লোরোফিল হবে 680, আর PS1 যদি হয় তাহলে কোর ক্লোরোফিল হবে 700। এবং এই কোর রিজিয়ন্সকে প্রধানত কভার করে রাখবে বিভিন্ন ক্লোরোফিল বি মলিকিউল রাইট। সুতরাং এই জায়গাতে থাকবে ক্লোরোফিল বি, তাহলে এক্ষেত্রে আমরা ক্লোরোফিল বি কে দেখতে পাচ্ছি। ওকে, সো দে আর ক্লোরোফিল বি। আমরা দেখেছিলাম যে PS2 তে যেমন ক্লোরোফিল বি থাকে, তার সঙ্গে সঙ্গে PS1 থাকে, এবং PS2 তে আমরা দেখলাম যে 200টা ক্লোরোফিল বি থাকে, কিন্তু PS1 200 থেকে 400টা ক্লোরোফিল বি থাকে। এবং ক্লোরোফিল বিকে প্রধানত কভার করে রাখবে আরও যে ফটোসিনথেটিক পিগমেন্ট, অ্যাক্সেসরি পিগমেন্ট, যেমন ক্যারোটিনয়েডস। সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এগুলো ক্যারোটিনয়েডস, সো দে আর ক্যারোটিনয়েডস। তাহলে দেখো এক্ষেত্রে এই যে ক্লোরোফিল বি এবং ক্যারোটিনয়েডস, তো ক্লোরোফিল বি এবং ক্যারোটিনয়েডস প্রধানত অ্যাক্সেসরি পিগমেন্ট, বা এরা প্রধানত অ্যান্টেনা কমপ্লেক্স তৈরি করে। তাহলে এগুলোকে আমরা বলবো অ্যান্টেনা কমপ্লেক্স। আগে এরকম হতো না, এখন যেরকমভাবে সব কিছু ওয়্যারলেস হয়ে গেছে, কিন্তু আগে অ্যান্টেনা ছিল, মানে যখন টিভি চলতো তখন অ্যান্টেনা ছিল, এবং সেই অ্যান্টেনা বিভিন্ন সিগন্যাল তারা ক্যাপচার করতো সেই অ্যান্টেনা। তো এক্ষেত্রেও সেরকম। তো ফটো সিস্টেম যখন ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইটকে যখন অ্যাবসর্ব করবে, মানে PS2 যখন 680 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটকে অ্যাবসর্ব করবে, এবং PS1 যখন 700 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটকে যখন অ্যাবসর্ব করবে, মানে কোর ক্লোরোফিলে আসবে। অ্যাকচুয়ালি এই লাইটকে প্রথম ক্যাপচার করে এই লাইট হারভেস্টিং কমপ্লেক্স, অর্থাৎ ক্যারোটিনয়েডস, এবং তার সঙ্গে সঙ্গে ক্লোরোফিল বি। বিষয়টা কেমন হয় দেখো, এক্ষেত্রে প্রথমেই সানলাইট এক্ষেত্রে আসবে, এবং এই সানলাইট এসে প্রথমেই আসবে ক্যারোটিনয়েডসে এলো। তো ক্যারোটিনয়েডস এই লাইটকে এরপরে ট্রান্সফার করে দেবে ক্লোরোফিল বিকে, এবং ক্লোরোফিল বি তারপর এটাকে ট্রান্সফার করবে একদম কোর ক্লোরোফিলে রাইট। তো এই রকম প্রসেসেই প্রধানত লাইট এনার্জি কোর রিজিয়ন্সে চলে যায়, ফটো সিস্টেমের কোর রিজিয়ন্সে চলে যায়। আবার এরকম হতে পারে ক্লোরোফিল বিতে লাইট আসতে পারে, এবং সেখান থেকে প্রধানত ক্লোরোফিল এতে চলে আসতে পারে। এবং এই যে প্রসেস, তো এই প্রসেসেই প্রধানত কোর ক্লোরোফিল লাইটকে অ্যাবসর্ব করে। তাহলে ফটো সিস্টেমের মধ্যে আমরা প্রধানত দুটো রিজিয়ন্স আমরা দেখতে পাচ্ছি, একটি লাইট হারভেস্টিং কমপ্লেক্স বা অ্যান্টেনা কমপ্লেক্স, এবং সেই লাইট হারভেস্টিং কমপ্লেক্স ক্লোরোফিল বি এবং ক্যারোটিনয়েডস দিয়ে তৈরি। ক্যারোটিনয়েডস আবার ডিফারেন্ট হয়, যেমন ক্যারোটিন এবং জ্যান্থোফিল, এবং তোমরা জানো যে এই ক্যারোটিনয়েডস প্রধানত ক্লোরোফিলকে ফটো অক্সিডেশনের হাত থেকে রক্ষা করে।
তাহলে আমরা এটা দেখলাম যে ফটোসিনথেটিক পিগমেন্টগুলোই প্রকৃতপক্ষে ফটো সিস্টেম তৈরি করে এবং এই ফটোসিনথেটিক পিগমেন্টগুলো কোয়ান্টোসোমের মধ্যে থাকে, অনেকগুলো কোয়ান্টোসোম মিলেই জেনারেলি ফটো সিস্টেম তৈরি করে এবং এই ফটো সিস্টেম থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে অবস্থান করে। ফটো সিস্টেম 2 প্রধানত থাইলাকয়েড মেমব্রেনের ভিতরের দিকে থাকে বা অ্যাপ্রেসড পার্টের দিকে থাকে, আর ফটো সিস্টেম 1 থাইলাকয়েড মেমব্রেনের বাইরের দিকে বা নন অ্যাপ্রেসড পার্টের দিকে থাকে এবং তার সঙ্গে সঙ্গে ফ্রিট চ্যানেলের মধ্যে ফটো সিস্টেম 1 থাকে। এবং আমরা দেখলাম যে ফটো সিস্টেমের স্ট্রাকচার কেমন হয়, ফটো সিস্টেমকে কেমন দেখতে লাগে। দেখো, কোর রিজিয়ন্স এবং তার সঙ্গে সঙ্গে লাইট হারভেস্টিং কমপ্লেক্স, এই দুটো অংশ নিয়েই প্রধানত ফটো সিস্টেম তৈরি হয়। এবং আমরা এটাও দেখলাম যে এমারসন্স কিভাবে প্রমাণ করলেন যে পাতার কোষে প্রধানত 2 ধরনের ফটো সিস্টেম থাকে এবং এই 2 ধরনের ফটো সিস্টেম এই প্রধানত ফটোসিনথেসিসে অংশ নেয়, অর্থাৎ রেড ড্রপ এফেক্ট এবং তার সঙ্গে সঙ্গে এমারসন্সের এনহ্যান্সমেন্ট এফেক্ট, এটাও আমরা আলোচনা করলাম। এবং খুব ব্রিফলি আমি আলোচনা করলাম, অত্যন্ত ব্রিফলি আলোচনা করলাম কিভাবে সাইক্লিক এবং নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট ঘটে এবং আলটিমেটলি ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2 এর মধ্যে কি পার্থক্য সেটাও আমরা দেখলাম। তো এর পরের দিন আমরা আলোচনা করব এই ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2 কিভাবে নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পদ্ধতিতে 680 এবং 700 ন্যানোমিটার লাইটকে ক্যাপচার করে লাইট রিয়াকশান সম্পন্ন করে এবং লাইট রিয়াকশানের যে প্রোডাক্ট অর্থাৎ এটিপি তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে NADPH তৈরি হওয়া এবং বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন তৈরি হওয়া, এই সমস্ত বিষয় কিভাবে সম্পন্ন হয় ফটো সিস্টেমের সাহায্যে বা লাইট রিয়াকশানের সাহায্যে। তো এর পরের দিন আমরা সেটা আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে PS1 কিভাবে সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এক্সট্রা এটিপি তৈরি করে। যখন পাতার কোষে প্রচুর NADPH যখন জমা হয়ে যায় তখন আর নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ঘটে না, তখন PS1 সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এটিপি তৈরি করে। মনে রাখবে, নন সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে 1 অণু এটিপি তৈরি হয়, বাট সাইক্লিক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কিন্তু 2 অণু এটিপি তৈরি হয়। আশা করি তোমরা ফটো সিস্টেম সম্পর্কে ভালো করে বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই। সকালে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।